কিরে, কি খবর? দাদা তো গেল, বৌদিও গেল, তোদের তো আর কেউ রইলো না। মরণও হয়, আপদ সব বিদে হলো। তোমরা এখানে কেন এসেছো? এটা আমাদের বাড়ি। বটে, এটা তোদের বাড়ি? তোর বাবা তো মরার আগে এই জমি এই ঘর সব আমার নামে লিখে দিয়ে গেছে। মিথ্যে কথা। বড় কথা শিখেছিস, বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো। চল চল, বের হ। গ্রামটির নাম মোহনপুর। সেই মোহনপুর গ্রামের এক প্রান্তে রঘুর মাটির ঘর। সন্ধ্যা নেমেছে, কিন্তু এই সন্ধ্যা আজ আর 5টা সন্ধ্যার মতো নয়। এই সন্ধ্যা যেন এক অনন্ত দীর্ঘস্থায়ী রাতকে ডেকে এনেছে। আজ এই ঘরের বাতাসে শুধু স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ নয়, তার সাথে মিশে আছে মৃত্যুর এক হিমশীতল স্পর্শ। ঘরের ভেতর টিমটিম করে জ্বলছে একটা তেলের প্রদীপ। সেই কাপা কাপা আলো আধারিতে বিছানায় শুয়ে আছে রঘু। রঘু একজন সৎ পরিশ্রমী কৃষক, কিন্তু তার সেই পরিশ্রমী শরীর আজ নিস্তেজ, অসাড়। রঘুর মাথাটা স্ত্রী অম্বিকার কোলে। অম্বিকা যেন পাথর হয়ে গেছে। রঘুর চোখ দুটো গর্তে ঢুকে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার মুখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে সাদা ফেনা। অম্বিকা তার শুকনো রুক্ষ আঁচলে বারবার সেই ফেনা মুছিয়ে দিচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার শব্দ যেন এই ঘরের ভারী বাতাসকে আরো ভারী করে তুলছে। বিছানার দুপাশে প্রদীপের আবছা আলোয় দুটি ছোট ছায়ামূর্তি যেন মাটির সাথে মিশে গেছে। তারা রঘু আর অম্বিকার 2 সন্তান, 10 বছরের নয়ন আর 7 বছরের মণি। বাবার এই ভয়ঙ্কর অবস্থা দেখেও তারা যেন ঠিক বুঝতে পারছে না কি হতে চলেছে, বা হয়তো বুঝতে চাইছে না। বাবার এই অবস্থা দেখে 7 বছরের মণি ভয়ে কাপা অস্ফুট স্বরে তার মাকে ডাকল। মা, ও মা, বাবা চোখ খুলছে না কেন? বাবা কি ঘুমোচ্ছে? দেখো না, বাবা কেমন কাঁপছে। অম্বিকা চোখের জল মুছতে মুছতে তার প্রায় বুঝে আসা স্বরে উত্তর দিল। চুপ কর মা, চুপ কর। বাবার কষ্ট হচ্ছে, কথা বলিস না, কিচ্ছু বলিস না। 10 বছরের নয়ন তার বাবার ঠান্ডা হাতটা শক্ত করে ধরে মাকে প্রশ্ন করল। মা, বাবার গাটা এমন ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? সকালবেলাও তো বাবা আমাদের সাথে কথা বললো মাঠে যাবে। ও মা, বাবা, বাবা। অম্বিকা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রঘুর বুকের ওপর আছড়ে পড়ে আর্তনাদ করে উঠল। না, না, ওগো, ওগো, একবার, একবার শুধু তাকাও। দেখো তোমার নয়ন, তোমার মনি তোমায় ডাকছে। ওগো, কথা বলো। তুমি কথা না বললে আমরা কি নিয়ে বাঁচবো গো? কাকে আঁকড়ে ধরবো? ওগো, না। ঠিক সেই মুহূর্তে যখন অম্বিকার বুক ফাটা আর্তনাদে ঘরের চাল পর্যন্ত কেঁপে উঠছে, তখন সেই ঘরেরই এক কোণে অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়েছিল আরও 2টি প্রাণী, রঘুর ভাই হরেন আর তার স্ত্রী মালতী। তাদের মুখে লোক দেখানো দুশ্চিন্তার একটা মুখোশ, কিন্তু সেই মুখোশের আড়ালে তাদের চোখ দুটো প্রদীপের আলোর থেকেও বেশি চকচক করছে। অম্বিকা যখন রঘুর শোকে বিহ্বল, ঠিক তখনই ঘরের অন্য প্রান্তে শুরু হলো এক ভয়ঙ্কর বিষাক্ত ফিসফিসানি। ঘরের কোণের অন্ধকার থেকে ভেসে এলো হরেনের খুব নিচু হিংস্র গলা। মালতী, কাজটা ঠিক মতো হয়েছে তো? দুপুরের ওই শেষ ওষুধের সাথে বিষটা ঠিক করে মিশেছিলি তো? কম্বা বেশি হয়নি তো? মালতী তার শয়তানি হাসি চেপে ফিসফিস করে জবাব দিল। আহ, আস্তে আস্তে, বৌদি শুনতে পাবে। কান্নাকাটি করছে করুক। তা হ্যাঁ গো, হ্যাঁ,
যেমন যেমন বলেছিলে ঠিক তেমন এক ফোঁটাও এদিক ওদিক হয়নি তো? হরেনের গলায় ফুটে উঠল সন্দেহ। কিন্তু কিন্তু এত সময় লাগছে কেন বলতো? সেই তো দুপুরে দিলি। মালতী আত্মবিশ্বাসের সাথে বলল, লাগবেই তো। এ তো আর সাপের বিষ নয় যে এক ছোবলেই শেষ হবে। এ হলো ধীরে ধীরে কাজ করা বিষ। পুরনো চালের গুঁড়োর সাথে এমন ভাবে মিশিয়ে দিয়েছি যে ওই রোগী ধরা তো দূরের কথা, স্বয়ং ধন্বন্তরী এলেও ধরতে পারবে না কো। আমরা সবাই বলবো পেটের ব্যথা এমনটা হচ্ছে। তুমি শুধু দেখতে থাকো, এখন শুধু শেষ হওয়ার অপেক্ষা। হরেন একটা ক্রূর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হুফ, আর চিন্তা নেই। দাদা এবার গেলেই বাঁচি। রঘুর এই 2 বিঘা সোনা ফলা জমি, এই ভিটে মাটি সব এবার আমার, সব আমার। আর এই দুটো ওদের কি করবে? হরেনের কণ্ঠস্বর ঘৃণায় ভরে উঠল। ওই দুটোকে কি করে তাড়াতে হয় সে আমি খুব ভালোভাবে জানি। আগে তো মরাটা পুড়ুক, মরাটা সৎকার হওয়ার অপেক্ষা। তারপর দেখবি 2 দিনে আমি ওদের ভিখিরি বানিয়ে রাস্তায় দাঁড় করাবো। ওদের এই কথা চলার মধ্যেই রঘুর শরীরটা শেষবারের মতো প্রবলভাবে খিচিয়ে উঠল। অম্বিকা চিৎকার করে উঠল, বাবা, বাবা! মা! ঘরের কোণ থেকে হরেনের চাপা উল্লাসের স্বর ভেসে এলো। মালতী, এই মালতী, মালতী, মনে হচ্ছে হয়ে গেছে, বুঝলি? চুপ, একদম চুপ। এখন ভালো মানুষের মতো মুখ করে দাঁড়াও গে। রঘুর মাথাটা অম্বিকার কোলের ওপর চিরতরে এলিয়ে পড়ল। তার খোলা চোখ দুটো স্থির হয়ে গেল ঘরের চালের দিকে। রঘুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। প্রদীপের আলোটা যেন শেষবারের মতো দপ করে জ্বলে উঠেই নিভে গেল। অম্বিকা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তারপর এক বুক ফাটা চিৎকারে ফেটে পড়ল। নয়ন ও মণি ভয়ঙ্কর সত্যিটা উপলব্ধি করে একসাথে চিৎকার করে উঠল, বাবা! মোহনপুরের সেই নির্জন প্রান্তের মাটির ঘরটা 3টে অনাথ প্রাণীর কান্নায় ভারী হয়ে উঠল। আর সেই কান্নার শব্দ ছাপিয়ে ঘরের কোণের অন্ধকার থেকে ভেসে এলো 2টো চাপা দীর্ঘশ্বাস। একটার মধ্যে ছিল লোভ পূরণের স্বস্তি, আর অন্যটায় এক শয়তানির সাফল্য। রাত কেটে সকাল হলো। রঘুর নিথর দেহটা ঘরের দাওয়ায় শুইয়ে রাখা হয়েছে। অম্বিকা পাশে বসে পাথরের মতো। মণি মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, আর নয়ন সে দাওয়ার এক কোণে ঠায় বসে আছে। তার চোখ দুটো লাল কিন্তু শুকনো। গ্রামের 2-4 জন লোক উকিঝুঁকি দিয়ে চলে গেছে, কিন্তু রঘুর ভাই হরেন বা মালতীর দেখা নেই। এখন কি হবে? কি করব? আমি কিছু বুঝতে পারছি না। নয়ন রে, বলো মা। আমাদের কাছে তো সৎকারের পয়সাও নেই রে বাবা। আমি একা মেয়ে, কি করে তোর বাবাকে শ্মশানে নিয়ে যাব? কে ধরবে? অম্বিকার বুক ফেটে যাচ্ছিল। এই চরম দুঃসময়ে সে সম্পূর্ণ একা। ওঠ বাবা নয়ন, ওঠ। আর কেউ নেই, আমাদেরকেই করতে হবে। আয় আয়, তুই 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 তোর বাবার পাটা ধর। মনে মা, তুই আর একটা পা ধর, আমি এদিকটাই ধরছি। চল, আমাদেরই তোর বাবাকে নিয়ে যেতে হবে শ্মশানে। না মা, বাবাকে ওভাবে টেনো না। বাবা মরে গেছে বলে কি বাবার কষ্ট হবে না? বাবার লাগবে। আমি বাবাকে ওভাবে নিয়ে যেতে দেব না। বোনের এই কান্নায় নয়ন যেন এক মুহূর্তে বড় হয়ে গেল। সে চোখ মুছিয়ে দাওয়ার বাইরে তাকালো। গোয়ালে বাঁধা আছে তাদের একমাত্র সম্বল, রঘুর বড় আদরের গরু সোনালি। মা, কাঁদতে হবে না। ওই তো আমাদের সোনালি আছে। বাবা সোনালিকে খুব ভালোবাসতো। আমরা বাবাকে সোনালির পিঠেই নিয়ে যাব। অম্বিকা ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল।
এইটুকু বাচ্চার মাথায় এত বুদ্ধি? কিছুক্ষণ পর মোহনপুর গ্রামের লোকেরা এক অদ্ভুত দৃশ্য দেখল। 10 বছরের একটি ছেলে তাদের প্রিয় গরু সোনালির দড়ি ধরে আগে আগে হাঁটছে, আর তার পেছনে 7 বছরের একটি মেয়ে। সোনালির পিঠে শুইয়ে রাখা হয়েছে তাদের বাবার নিথর দেহ, আর সবার পেছনে আঁচলে মুখ ঢেকে হাঁটছে তাদের মা অম্বিকা। স্বামী শ্রাদ্ধ শান্তি কোনো মতে শেষ করে অম্বিকা অথই জলে পড়ল। ঘরে এক দানা চাল নেই। 2 বাচ্চার খিদের জ্বালা সে আর সহ্য করতে পারছিল না। হরেন বা মালতী একবারের জন্যও খোঁজ নেয়নি। উপায় না দেখে অম্বিকা আজ তার 2 সন্তানকে নিয়ে এসে দাঁড়িয়েছে গ্রামের জমিদারের দপ্তরে। কি গো অম্বিকা, রঘু তো শুনলাম পট করে মরে গেল, তো এখন আমার কাছে কি মনে করে? হ্যাঁ, জমিদার বাবু, আমাদের তো সব শেষ হয়ে গেছে। মাথার ওপরে যে মানুষটা ছিল সেও চলে গেল। ঘরে 2 বাচ্চা না খেয়ে আছে। হুঁ, তা আমি কি করব? রঘু বেঁচে থাকতে যা ধার নিয়েছিল সেই টাকাও তো শোধ হলো না, তার উপর আবার। বাবু দয়া করুন, দয়া করুন বাবু, আমাকে কিছু টাকা ধার দিন। আমার তো ওই 2 বিঘা জমি আছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে চাষ করব। কথা দিচ্ছি, এই বর্ষার ফসল উঠলেই আমি আপনার সব টাকা সুদে আসলে মিটিয়ে দেব। শুধু শুধু এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আমায় আর ফেরাবেন না, দয়া করে ফেরাবেন না। জমিদার কিছুক্ষণ অম্বিকার দিকে তাকিয়ে রইল, তারপর এক ক্রূর হাসি হেসে বলল, বেশ, টাকা আমি দেব, তবে তোর ওই 2 বিঘা আমার কাছে বন্ধক রইল। কিন্তু মনে রাখিস অম্বিকা, ফসল ওঠার সাথে সাথে যদি আমার টাকা আমার হাতে না আসে, তাহলে ওই জমি, ওই ভিটে মাটি আমি সব কেড়ে নেব। আচ্ছা 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 আচ্ছা, আমি কথা দিলাম বাবু, আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব টাকা। অম্বিকা টাকা নিয়ে বাড়ি ফিরল। সে ঠিক করল এই জমিই হবে তার লড়াইয়ের হাতিয়ার। সে আর তার সন্তানদের না খেয়ে মরতে দেবে না। অম্বিকা দিন রাত এক করে খাটতে লাগলো। নয়নও তার সাথে সাথে মাঠে কাজ করে। সেবার ফসলও হলো দেখার মতো। সবুজ ধানে মাঠ ভরে উঠল। অম্বিকা ভাবল, যাক, ভগবান মুখ তুলে চেয়েছে। কিন্তু সেই সুখ কপালে সইল না। আষাঢ় মাসে নামলো সর্বনাশা বৃষ্টি। টানা 7 দিন ধরে চলল। মাঠের সব পাকা ধান জলে ডুবে পচে গেল। অম্বিকার সব স্বপ্ন, সব পরিশ্রম এক লহমায় ভেসে গেল। মা, বড্ড শীত গো, আর খুব খিদে পেয়েছে। ঘুমো মা, ঘুমিয়ে পড়। অম্বিকা, দরজা খোল, আমি জানি তুই ভেতরেই আছিস। অম্বিকা ভয়ে ভয়ে দরজা খুলল। জমিদার তার দলবল নিয়ে ঝড়ের মতো ঘরে ঢুকলো। তার চোখ দুটো মদের নেশায় লাল। কি রে, ফসল তো সব পচে গেল শুনলাম। আমার টাকা কবে দিবি? বাবু, বাবু বিশ্বাস করুন, এই দুর্যোগে সব বরবাদ হয়ে গেছে। আমি কি করে আপনার টাকা শোধ দিই এখন? আমায় আর একটা বছর সময় দিন, আর একটা বছর শুধু। সময়? তোকে সময় দেব? টাকা শোধ করতে পারবি না, তোর ধার নিয়েছিলি কেন? নয়ন আর মণি ভয়ে তাদের মায়ের আঁচল খামচে ধরেছে। তাদের সামনেই জমিদার অম্বিকাকে নোংরা ভাষায় অপমান করতে শুরু করলো। শোন, তোকে আমি একটা রাস্তা দিতে পারি। তোর তো এখনো গতরে জোর আছে। কাল থেকে আমার বাড়িতে চলে আসবি। আমার বাড়ি ঝাড় দিবি, বাসন মেজে দিবি, কাপড় কেচে দিবি, আমার চাকরানি হয়ে থাকবি। যতদিন না তোর ধার শোধ হয় ততদিন আমার বাড়িতেই থাকবি। কিরে, পারবি? চুপ করুন। আমার স্বামী না হয় মারা গেছে, কিন্তু আমি তো মরিনি। আমি বিগিরি হতে পারি, কিন্তু আমি আমার সম্ভ্রম বেচবো না। বেরিয়ে যান আমার ঘর থেকে, বেরিয়ে যান। বটে, এত তেজ? ঠিক আছে, কাল সকালেই আমি লোক পাঠাবো। তোর এই ঘর দোর সব নিয়ে নেব। দেখি তোকে কে বাঁচায়। সেই রাতে অম্বিকা, নয়ন আর মণি 3 জনের পেটে একটা দানাও পড়ল না।
বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর তখন শ্মশানের নীরবতা। স্বামী হারানোর যন্ত্রণা, ফসল হারানোর শোক, আর আজ রাতের এই চরম অপমান অম্বিকা আর সহ্য করতে পারছিল না। মা, খিদে। ঘুমো মা, আমার সোনা মা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। মা, তুমি কাঁদছো? না রে বাবা, কাঁদবো কি? আমার যে কাঁদা সাজে না। তুই বাদ দে, তুই ঘুমো, ঘুমো বাবা। নয়ন দেখল তার মা এক দৃষ্টি অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সেই রাতেই অপমানে, অনাহারে আর গভীর দুঃখে দুই সন্তানকে বুকে জড়িয়েই অম্বিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার দুর্বল শরীর এত বড় ধাক্কা আর নিতে পারল না। পরদিন সকালে নয়নের ঘুম ভাঙল। সে দেখল মা ঠিক সেভাবেই শুয়ে আছে। মা, ওঠো, সকাল হয়ে গেছে। ও মা, মা, তোমার গা এমন ঠান্ডা কেন? মা! কি হয়েছে দাদা? মা, মা কথা বলছে না কেন? মা! আবার সেই একই দৃশ্য। মোহনপুর গ্রাম আবার দেখল 10 বছরের নয়ন আর 7 বছরের মণি তাদের মা অম্বিকার দেহ সোনালির পিঠে চাপিয়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। এবার তাদের সাথে আর কেউ নেই, তারা সম্পূর্ণ একা। মায়ের সৎকার করে দুই ভাই বোন যখন তাদের ভাঙা ঘরে ফিরল, দেখল দাওয়ায় বসে আছে তাদের কাকা হরেন আর কাকিমা মালতী। কি রে, কি খবর? দাদা তো গেল, বৌদিও গেল, তোদের তো আর কেউ রইলো না। মরণও হয়তো এমন, আপদ তো সব বিদে হলো। তোমরা এখানে কেন এসেছো? এটা আমাদের বাড়ি। বটে, এটা তোদের বাড়ি? তোর বাবা তো মরার আগেই এই জমি, এই ঘর সব আমার নামে লিখে দিয়ে গেছে। এই দেখ না, দেখ। মিথ্যে কথা, বাবা কখনো এটা করতে পারে না। বড় কথা শিখেছিস, বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো। তোদের মতো অনাথ ভিখিরির জায়গা এখানে নেই। চল চল, বের হ। ছাড়ো, ছাড়ো আমাকে, এটা আমাদের বাড়ি। দূর হ শয়তানের দল, আর যদি মুখো হয়েছিস তো ট্যাং ভেঙে দেবো। বাবা মা নেই, ঘর নেই, খাবার নেই। দুটি অনাথ শিশু আর তাদের একমাত্র সঙ্গী সোনালী গরুটাকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। দাদা, এবার কি হবে? আমরা কোথায় যাব? কি খাবো? আমার খুব খিদে পেয়েছে। বোনের এই কথায় নয়নের বুকটা ফেটে যাচ্ছিল। সে চোখ মুছিয়ে বোনের হাতটা শক্ত করে ধরল। কাঁদিস না মনি, আমি তো আছি। আমি তোকে না খেয়ে মরতে দেব না। আমি কিছু একটা করবই, তুই দেখিস। মণি দাদার মুখের দিকে তাকালো, তারপর কি ভেবে বলল, দাদা, একটা কথা বলবো? মা তো আমাকে রান্না শিখিয়েছিল। মা বলতো আমার হাতের চালতা কইয়ের ঝোল নাকি খুব ভালো হয়। চালতা কইয়ের ঝোল? হ্যাঁ, তুমি ওই ডোবা থেকে কই মাছ ধরে আনো, আর আমি ওই মন্দিরের পাশের ঝোপ থেকে চালতা কুড়িয়ে আনি। আমরা রান্না করে বিক্রি করতে পারবো না দাদা? 10 বছরের নয়ন তার 7 বছরের বোনের মুখের দিকে তাকিয়ে রইল। এই অন্ধকার সময়ে এইটুকুই যেন তাদের বাঁচার আলো। পারবো, পারতেই হবে মনি, চল। দুই ভাই বোন সেই ভাঙা মন্দিরের চাতালেই তাদের নতুন সংসার পাতল। নয়ন সারা সকাল ডোবার পাকে দাঁড়িয়ে ছেঁড়া জাল দিয়ে কই মাছ ধরল। মণি জঙ্গল থেকে চালতা আর শুকনো কাঠ কুড়িয়ে আনলো। 3টে পাথর দিয়ে উনুন তৈরি হলো। সেই উনুনে আগুন জ্বলল। মণি তার মায়ের যত্নে শেখানো সেই ঝোল রাঁধল। নুন, লঙ্কা, চালতা আর মাছ, আর কিচ্ছু নেই। কিন্তু সেই তেল মশলাহীন ঝোল যখন ফুটতে শুরু করলো, তা থেকে এমন একটা অপূর্ব সুবাস বেরোলো যে দুই ভাই বোনের পেটেই খিদের আগুনটা দ্বিগুণ জ্বলে উঠল। কি লিখছিস দাদা? লিখে দিলাম, চালতা কইয়ের ঝোল, মাত্র 2 টাকা। সেই দিন দুপুরবেলা গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কাজ সেরে ফিরছিল। ঝোলের গন্ধে আর এত সস্তার বোর্ড দেখে তারা থমকে দাঁড়ালো। কি রে নয়নমণি, তোরা এখানে? এসব কি? 2 টাকায় ঝোল? হ্যাঁ গো কাকা, খাবে চালতা কইয়ের ঝোল, গরম গরম? কই কই, দে তো দেখি একবারটি। 2 টাকায় কি আর খাওয়াবি?
কিন্তু সেই ঝোলে এক চুমুক দিয়েই লোকটা চমকে উঠল। উফ, এ তো অমৃত রে, কি স্বাদ! আহা, ঠিক যেন তোর মা অম্বিকা বৌদির হাতের মতো। দে মামনি, দে দে দে, আর এক বাটি ভাত দে দেখি। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল, মাত্র 2 টাকায় এমন সুস্বাদু টাটকা মাছের ঝোল আর গরম ভাত। আহ, প্রাণটা জুড়িয়ে গেল বাপু। কালকেও আসবো রে নয়ন, বেশি করে মাছ রাখিস, হ্যাঁ? সেদিন সব ঝোল নিমেষে শেষ হয়ে গেল। মণি মাটির একটা ভাঁড়ে পয়সাগুলো যত্ন করে ভরল। তার চোখ দুটো খুশিতে চিকচিক করছে। দাদা, দেখেছিস কত পয়সা? হ্যাঁ রে মনি। সেদিন রাতে 2 ভাই বোন তাদের নিজেদের রান্নার শেষটুকু দিয়ে খেতে বসল। সেই ঝোলের স্বাদের মধ্যে তারা যেন তাদের মা বাবার আশীর্বাদ খুঁজে পেল। দাদা, ভালো হয়েছে না? খুব ভালো, ঠিক যেন মা রান্না করেছে। বাবা মায়ের স্মৃতি, কাকা কাকিমার বঞ্চনা আর জমিদারের অপমানকে সঙ্গী করে নয়ন আর মনির নতুন লড়াই শুরু হলো। যে ঝোলের স্বাদে মিশে আছে শুধু টক ঝাল নুন নয়, মিশে আছে বেঁচে থাকার এক অদম্য আস্বাদ।